হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আবার আমরা ইংরেজি ক্লাসে উপস্থিত হলাম। এর আগে আমরা গ্রামাটিক্যাল কয়েকটা টার্মস শিখতে পেরেছি। আর আজকে আমরা প্রিপোজিশন বিষয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা আর্টিকেল বিষয়ে কিছুটা ধারণা পেয়েছি। আজকের বিষয় প্রিপোজিশন। তোমরা হয়তো মিস ক্লাসে পার্টস অফ স্পিচ সম্বন্ধে ধারণা পেয়েছো। পার্টস অফ স্পিচগুলো হচ্ছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই পার্টস অফ স্পিচের মধ্যেই একটি হচ্ছে প্রিপোজিশন। সেন্টেন্সের মধ্যে প্রিপোজিশনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা জানো যে প্রিপোজিশন নাউন বা প্রোনাউনের আগে বসে, হ্যাঁ। এই জন্যে প্রিপোজিশন মানে তার পজিশনটাই প্রি অর্থাৎ পূর্বে, নাউন বা প্রোনাউনের আগে বসে। অ্যাকচুয়ালি prepositions are those words that we use before nouns or pronoun to show their relationship with other words in a sentence. একই সেন্টেন্সের ভিতরে পারস্পরিক যে সম্পর্ক একটার সাথে আরেকটা ওয়ার্ডের, এটা তো এলোমেলোভাবে সেন্টেন্সের মধ্যে এলোমেলোভাবে শব্দ বসালেই তো আর এটা সেন্টেন্স হবে না। যে কারণে স্ট্রাকচারাল ওয়েতে শব্দগুলো সাজানো থাকবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে prepositions are words that we use before nouns or pronouns to show their relationship with other words in a sentence. Suppose I am sitting on a chair. এখানে দেখো চেয়ারের আগে অন প্রিপোজিশন বসেছে। আই এম ওয়াকিং টু হার, আমি তার দিকে হেঁটে যাচ্ছি। এখানে হার শব্দটার আগে টু প্রিপোজিশন বসেছে। প্রিপোজিশন তিন ধরনের। এটা হচ্ছে প্রিপোজিশন অফ লোকেশন, টাইমিং, ডিরেকশন, এই তিন রকমের প্রিপোজিশন আছে। লোকেশন ইন্ডিকেট করতে সচরাচর অন, আন্ডার, ইন এই প্রিপোজিশনগুলো ব্যবহার হয়। টাইম, এই জাতীয় টাইম বোঝাতে যেসব প্রিপোজিশন ইউজ হয় সেগুলো হচ্ছে বিফোর, আফটার, ডিউরিং। আবার কোনো কোনো সময় অন বা ইন বা অ্যাট এই শব্দগুলোও এই প্রিপোজিশনগুলোও ব্যবহার হয়। প্রিপোজিশনস অফ লোকেশন, এই লোকেশন বোঝানো যে সব প্রিপোজিশন ব্যবহার হয় সেগুলো রয়েছে অন, ইন, আন্ডার, ইন ফ্রন্ট অফ, অ্যামাং, বিটুইন। কোনো জিনিসের অবস্থান সম্বন্ধে, সেটা হচ্ছে লোকেশন সম্বন্ধে এই প্রিপোজিশনগুলো ব্যবহার হয়। লোকেশন বোঝাতে অন, ইন, আন্ডার এইগুলা। খুব জেনারেল সেন্স থেকে যদি বলতে চাই তাহলে ইন বসে, হ্যাঁ। যেরকম ধরো ঢাকা ইজ ইন বাংলাদেশ, ঢাকা বাংলাদেশে, এখানে ইন একদম স্বাভাবিকভাবে এটা হলো। আর একটু যদি স্পেসিফাই করতে চাই তাহলে অন বসে, তাহলে অন বসে। হি ওয়েন্ট টু ঢাকা অন মানডে লাস্ট, তাহলে একটা নির্দিষ্ট এই গত সপ্তাহে যে তিনি ঢাকা গেলেন এটা বোঝাতে অন বসলাম। আবার অ্যাট যদি বোঝাতে চায় তাহলে কোনো ছোট একটা নির্দিষ্ট জায়গায় বা কোনো নির্দিষ্ট সময়, একেবারে সুনির্দিষ্ট সময়। হি রাইজেস আর্লি ইন দ্য মর্নিং, তাহলে ইন দ্য মর্নিং সকালে বোঝানো হলো। কিন্তু যদি একটু বেশি স্পেসিফাই করা হয় একেবারে ঠিক তাহলে হি রাইজেস অ্যাট 7 o'clock, তাহলে সে বোঝা যাবে যে সে ঠিক 7টায় ঘুম থেকে উঠে।
এখানে তোমরা দেখতে পাচ্ছ অন এর ক্ষেত্রে কোনো কিছু যদি স্পর্শ করে থাকে তাহলে কোনো কিছুর উপরে সারফেসের উপরে যদি থাকে তাহলে এটা অন, সেক্ষেত্রে আমরা ব্যবহার করি। এখানে দেখতে পাচ্ছ একটি টুলের উপরে একটি ফল রাখা আছে, আর আন্ডার এটা নিচে, ওই ফলটা দেখো টুলের নিচে দেখতে পাচ্ছি আমরা। ইন ফ্রন্ট অফ এটা একটা কম্পাউন্ড প্রিপোজিশন বলতে পারো। ইন ফ্রন্ট অফ কয়েকটি শব্দ মিলে এই প্রিপোজিশন একত্রে এটা ব্যবহার হয়েছে, কম্পাউন্ড প্রিপোজিশন। ইন ফ্রন্ট অফ মানে হচ্ছে সামনে, কোনো কিছু সামনে। The shop is situated in front of the school. স্কুলের সামনেই দোকানটা, সেটা ইন ফ্রন্ট অফ। হি ইজ স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ ইউ, সে তোমার সামনে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে ইন ফ্রন্ট অফের ব্যবহার। এগেনস্ট, এগেনস্ট মানে কোনো কিছুর সঙ্গে, দেয়ালের সঙ্গে বা কোনো কিছুর সঙ্গে হেলান দিয়ে আছে বা এটা বোঝাতে এগেনস্ট ব্যবহার হয়। হি ইজ লিনিং এগেনস্ট দ্য ওয়াল, সে দেয়ালে হেলান দিয়ে আছে, এটা আর ইনসাইড, ইনসাইড দেখো ভিতরে, একদম ভিতরে। হি ইজ ইনসাইড দ্য রুম, সে রুমের ভিতরে আছে। হ্যাঁ, আর যদি আউটসাইড থেকে সে প্রবেশ করে তখন দেখা যাচ্ছে হি এন্টার্স ইনটু দ্য রুম, তখন আবার ইনটু হবে। হ্যাঁ, এন্টার্স ইনটু দ্য রুম। এই যে তোমরা দেখতে পাচ্ছ যে এগেনস্ট মিনস নেক্সট টু টাচিং অন আপরাইট সারফেস ফর সাপোর্ট, সাপোর্টের জন্য একটু হেলান দেওয়া অবস্থায় আছে এরকম। The boy is leaning against the wall. I am leaning against the whiteboard. Don't lean against the wall. It's just been painted. অর্থাৎ দেয়ালটা একটু আগেই রং করা হয়েছে, যে কারণে এখানে হেলান দেওয়া নিষেধ করা হলো। এই যে লিন এগেনস্ট মানে হেলান দেওয়া। বিটুইন, বিটুইন কখন ব্যবহার হয়? যখন দুইজনের মধ্যে বোঝানো হয় তখন বিটুইন প্রিপোজিশনটা আমরা ব্যবহার করি, দুইজনের মধ্যে বা দুইয়ের মধ্যে। হু ইজ দি টলার বয় বিটুইন দ্য টু, দুইজনের মধ্যে কে বেশি লম্বা, এটা আমরা বলতে পারি। আর অ্যামাং যখন বলি তখন অনেকের মধ্যে, মানে তিন বা তিনজন হলে তো একজন ধরো মাঝখানে বসলো, আরও দুইজন থাকলো, তাহলে বিটুইন। আর তিনের অধিকই যখন হবে তখন কিন্তু অ্যামাং। দি হেড টিচার ডিস্ট্রিবিউটেড দ্য নিউ বুকস অ্যামাং দ্য স্টুডেন্টস, প্রধান শিক্ষক ছাত্রছাত্রীদের মধ্যে নতুন বই বিতরণ করলেন। অ্যামাং দি স্টুডেন্টস এখানে সব ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করলেন। হ্যাঁ, বিসাইড আছে, বিসাইড হচ্ছে পাশাপাশি, একটার পাশে আরেকটা। হি স্যাট বিসাইড মি, সে আমার পাশে বসলো, বিসাইড। আর বাহাইন্ড, বাহাইন্ড হচ্ছে পেছনে। দি টল ট্রি ইজ বাহাইন্ড দ্য স্কুল বিল্ডিং, নতুন একদম লম্বা যে বিল্ডিংটা, এটা নতুন টল ট্রি, নতুন টল ট্রি, লম্বা যে গাছটা, এটা বিল্ডিংয়ের পিছনে। Prepositions of direction. These sort of prepositions are used to show direction of movement to and from a fixed point. কোনো একটা নির্দিষ্ট জায়গা থেকে টু অ্যান্ড ফ্রম মানে কোথাও কোনো দিকে অথবা কোনো জায়গা থেকে, কোনো দিকে অথবা কোনো জায়গা থেকে, এই ধরনের বোঝাতে আমরা টু অ্যান্ড ফ্রম ব্যবহার করি। আসলে প্রিপোজিশনটা কিন্তু বাংলায় বিভক্তির মতো ব্যবহার হয়, বিভক্তির মতো বাংলায় প্রিপোজিশন ব্যবহার হয়। যেরকম ধরো এই যে বাংলায় যে দ্বিতীয় বিভক্তি বা চতুর্থী সব বিভক্তিগুলো আছে এগুলো, তো যখন দ্বিতীয় বা চতুর্থী বিভক্তি আসে সেক্ষেত্রে আমরা টু ব্যবহার করি। তারপরে
তৃতীয় বিভক্তি তোমরা জানো, বাংলায় মনে আছে হয়তো, দ্বারা, দিয়া, কর্তৃক, এই যে এইসব ক্ষেত্রে আমরা ব্যবহার করি বাই। তারপরে উইথ, অ্যালং, থ্রু, এই প্রিপোজিশনগুলো আমরা এই যে দ্বারা, দিয়া, কর্তৃক বোঝাতে ব্যবহার করি বাই। উইথ, অ্যালং, থ্রু, এই প্রিপোজিশনগুলো তৃতীয় বিভক্তি প্রকাশ করতেও ব্যবহার হয়, মানে বাংলার ক্ষেত্রে আর কি। পঞ্চমী বিভক্তি কোনগুলা? হতে, থেকে, চেয়ে বা অপেক্ষা। যেহেতু হতে, থেকে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করি ফ্রম, সিন্স, চেয়ে, দেন। দেন, হি ইজ টলার দেন ইউ, এরকম এখানে দেন। এই যে হতে, থেকে বা চেয়ে, এইগুলো হচ্ছে পঞ্চমী বিভক্তি। সেক্ষেত্রে আমরা প্রিপোজিশন ইংরেজিতে ব্যবহার হয় বাংলায় এই পঞ্চমী বিভক্তির মতো, সেই প্রিপোজিশনগুলো হচ্ছে ফ্রম, সিন্স, দেন। আর ষষ্ঠী বিভক্তি এটা পজেসিভের মতো এর, তার বা কোনো ব্যক্তির বা বস্তুর, সেক্ষেত্রে এর। আর আমরা প্রিপোজিশন এখানে ব্যবহার করি অব। আর সপ্তমী বিভক্তি বা প্রথমা বিভক্তি বাংলায় যেরকম ব্যবহার হয়, সেটারই অনুরূপ ব্যবহার করে আমরা ইংরেজিতে সপ্তমী বিভক্তির মতো সেই প্রিপোজিশনগুলো হচ্ছে টু, অ্যাট, অন, ইন, ইনটু, আপ, এই ধরনের। টু ব্যবহার হবে কখন? যখন কোনো একটা ফিক্সড পয়েন্ট থেকে কোনো দিকে, তোমরা দেখতে পাচ্ছ যে স্টুডেন্ট ইজ ওয়াকিং টু স্কুল, স্কুলে যাচ্ছে একজন, দেখো অ্যারো হেড দিয়ে দেখানো আছে যে স্কুলের দিকে যাচ্ছে। স্টুডেন্ট ইজ ওয়াকিং টু স্কুল। হি কেম ইনটু দ্য রুম, রুমের ভিতরে এসে প্রবেশ করলো, দেখো দরজা দিয়ে এসে রুমের ভিতরে প্রবেশ করছে, অ্যারো হেড দেখা আছে। আবার এখানে দেখো যে ইনটু কখন ব্যবহার হবে? ইউজ টু শো মোশন অর মুভমেন্ট, একটু গতিশীল আছে অবস্থা, এইভাবে একটু গতিশীল থাকলে সেক্ষেত্রে আমরা ইনটু ব্যবহার করি। দি ক্যাট জাম্পড ইনটু দ্য বক্স, বিড়ালটা এই বাক্সের ভিতরে ঝাঁপিয়ে পড়লো। এই যে একটু গতিশীল, বিড়ালের যে গতিশীল অবস্থা, এইটা বোঝাতে ইনটু বুঝিয়েছে। হি এন্টার্ড ইনটু দ্য রুম, সে রুমের ভিতরে প্রবেশ করলো, এই যে একটু গতিশীল আছে এই জন্য। দি বল ফেল ইনটু দ্য রিভার, নদীতে পড়ে গেল বলটা। শি পোর্ড সাম বয়েলিং ওয়াটার ইনটু দ্য টিপট, এই যে চার পাত্রে সে ধরো পানি ঢাললো, এটা বোঝাতে ইনটু। এখানে পানি কিন্তু গতিশীল, এই ধরনের বোঝাতে ইনটু ব্যবহার হয়। আর ফ্রম কখন ব্যবহার করবো আমরা? ফ্রম ব্যবহার করব কোনো জায়গা থেকে, একটু আগে যে বললাম যে হইতে, থেকে বা যে, এইসব ক্ষেত্রে আমরা হইতে, থেকে, এই দুইটার ক্ষেত্রে আমরা ফ্রম ব্যবহার করব। শি হ্যাজ রিটার্ন ফ্রম টাউন, এখানে দেখতে পাচ্ছ যে ওই যে অ্যারো হেড দিয়ে সে এই গাড়িতে করেই, এই টাউন থেকে গাড়িতে করে এসে নামলো আর কি, গাড়িতে করে আসলো। শি হ্যাজ রিটার্ন ফ্রম টাউন, রিটার্ন ফ্রম। ইউ কেম ফ্রম স্কুল, তুমি স্কুল থেকে আসলে। ইউর ফাদার কেম ফ্রম মার্কেট, তোমার বাবা বাজার থেকে আসলো, এইগুলো বোঝাতে ফ্রম। আবার দি অ্যাডমিশন টেস্ট উইল বি হেল্ড ফ্রম এত তারিখ থেকে এত তারিখ, মানে নির্দিষ্ট একটা তারিখ থেকে ধরো অনুষ্ঠিত হবে, তখন থেকে ফ্রম, এই ধরনের। অ্যালং কখন ব্যবহার হবে? যখন বরাবর, ধরো বরাবর সে যাচ্ছে সোজা, এই সারিবদ্ধভাবে বা বরাবর কথা সোজা সে যাচ্ছে, এইটা বোঝাতে অ্যালং ব্যবহার হবে। দে ওয়াকড অ্যালং দ্য রো অফ হাউসেস, সারি সারি ঘর বাড়ি আছে, এইটা বরাবর সে যাচ্ছে, মানে এগুলো পাশে রেখে সে বরাবর যাচ্ছে সোজা। আমরা অনেক সময় বাংলায় বলে থাকি না যে নাক বরাবর, মানে সোজাসুজি বোঝাতে আমরা এই ধরনের বলে থাকি, সেটাই অ্যালং ইংরেজিতে ব্যবহার হয়। এরপরে রয়েছে অ্যাক্রস।
অ্যাক্রসটা আসলে এই ক্রস শব্দটা থেকে অ্যাক্রস শব্দটা এসছে। অ্যাক্রসটা আমরা বাংলায় বুঝাই আড়াআড়ি ভাবে, আড়াআড়ি, অ্যাক্রস দ্য রিভার, অ্যাক্রস দ্য রোড, অ্যাক্রস দ্য পন্ড, এরকমও হতে পারে। দি বয়েজ র্যান অ্যাক্রস দ্য রোড, এখানে দেখো তিনটা ছেলে তারা আড়াআড়িভাবে রাস্তা পারাপার করছে, রাস্তার এই পাশ থেকে ও পাশে যাচ্ছে, রাস্তা ক্রস করে। কিন্তু এই ক্রসিংয়ের ক্ষেত্রে এটা হচ্ছে অ্যাক্রস রোড। আর যদি এটা অ্যালং হতো তাহলে কিন্তু বরাবর হতো, বয়েজ র্যান অ্যালং দ্য রোড, তাহলে এই সোজা একদিকে হতো, রাস্তা বরাবর তাহলে এই জন্যে অ্যাক্রসটা এরকম আড়াআড়ি বোঝাতেই ব্যবহার হয়। দি বয় সোয়াম অ্যাক্রস দ্য পন্ড, কেউ যদি সাঁতরে পুকুরটা পার হলো, একদিক থেকে তার ঠিক বিপরীত দিকে পার হলো, তাহলে দি বয় সোয়াম অ্যাক্রস দ্য পন্ড, আড়াআড়িভাবে। সিটি ইজ ওয়াকিং অ্যাক্রস দ্য রোড, সে সিথি সে রোড ক্রস করলো, অ্যাক্রস দ্য রোড, রোড ক্রস করে হেঁটে গেল আর কি। আলি ওয়াকড অ্যাক্রস দ্য রিভার বাই ইউজিং দ্য ওল্ড ব্রিজ, এখন নদীর উপরে মনে করো ব্রিজ আছে, এই ব্রিজও ক্রস করলেন, মানে নদী ক্রস করলেন, এই জন্যে আলি ওয়াকড অ্যাক্রস দ্য রিভার বাই ইউজিং দ্য ওল্ড ব্রিজ। এই এরপর আমরা অ্যারাউন্ডও ব্যবহার করা হয়। অ্যারাউন্ড কখন চারপাশে যখন বোঝানো হয় তখন অ্যারাউন্ড বোঝানো হয়, চারপাশে বোঝাতে অ্যারাউন্ড প্রিপোজিশন আমরা ব্যবহার করি। দে আর রানিং অ্যারাউন্ড দ্য ট্রি, তারা এই গাছের চারপাশ দিয়ে দৌড়াচ্ছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ যে একজন আরেকজনকে ধরার জন্য বা ছোঁয়ার জন্য এই গাছের চারপাশ দিয়ে দৌড়াদৌড়ি করছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অ্যারাউন্ড মিনস মুভিং ইন এ সার্কেল, মানে বৃত্তাকারে একটু ঘোরা। দি ক্যাট র্যান অ্যারাউন্ড দ্য স্টুল চেজিং দ্য মাউস, বিড়ালটা মনে করো দৌড়াচ্ছে। দি জাম্পড ওভার দ্য ফেন্স, হি জাম্পড ওভার দ্য ফেন্স, টিম জাম্পড ওভার দ্য ফেন্স। ওভার হলো মানে পার হয়ে যাওয়া, পার হয়ে যাওয়া, উপর দিয়ে পার হয়ে যাওয়া, এই ধরনের যদি হয় সেক্ষেত্রে ওভার আমরা ইউজ করি, ওভার প্রিপোজিশনটা আমরা ইউজ করি। দি ক্যাট জাম্পস ওভার দ্য রেড, মানে বিড়াল ইঁদুরের উপর দিয়ে জাম্প করে গেল, অথবা দি রেড জাম্পস ওভার দ্য ক্যাট, সেক্ষেত্রে এই উপর দিয়ে যে পার হয়ে যাওয়া সেক্ষেত্রে ওভার ব্যবহার করি আমরা। দি বয় জাম্প ওভার দ্য ফেন্স, বেড়ার উপর দিয়ে পার হয়ে গেল ছেলেটা। দি ক্যাট লিভস ওভার দ্য ড্রেন, ড্রেন পার হয়ে গেল। এইগুলো বোঝাতে আমরা এই ওভার প্রিপোজিশন ব্যবহার করি। থ্রু আমরা কখন ব্যবহার করি? থ্রু আমরা ব্যবহার করি যখন কোনো কিছু ভিতর দিয়ে প্রবেশ করানো বোঝানো হয়, তখন আমরা থ্রু ব্যবহার করি। ওয়াটার পাসেস থ্রু পাইপস, পানি পাইপের ভিতর দিয়ে পাস করে, এটা হচ্ছে থ্রু এর ব্যবহার। দি বার্ড ফ্লু ইন থ্রু দ্য উইন্ডো, দি বার্ড ফ্লু ইন থ্রু দ্য উইন্ডো, এই পাখি এই যে জানালার ভিতর দিয়ে উড়ে হঠাৎ করে রুমের ভিতরে প্রবেশ করলে, ফ্লু ইন থ্রু, এইটা। আলি কিকড দ্য বল থ্রু দ্য উইন্ডো, খেলতে খেলতে মনে করো একজন বলটা লাথি মেরে জানালা দিয়ে ভিতরে চলে আসলো, সেই ক্ষেত্রে এরকম থ্রু ব্যবহার করা হয়। আলি কিকড দ্য বল থ্রু দ্য উইন্ডো। আমির থ্রু দ্য রাবিশ থ্রু দ্য উইন্ডো, জানালা দিয়ে ময়লা আবর্জনা ফেলে দিল। এই যে কোনো কিছু ভিতর দিয়ে প্রবেশ করা, সেক্ষেত্রে আমরা থ্রু ব্যবহার করি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা বেশ কিছু প্রিপোজিশনের ব্যবহার সম্বন্ধে জানতে পারলাম। আসলে প্রিপোজিশনের ব্যবহারটা একটু গোলমেলে আছে, কিন্তু একটু খেয়াল করে ব্যবহার করলেই
এটা সঠিক ব্যবহার করা সম্ভব, একটু সতর্কতার সাথে। আর প্রিপোজিশন যদি সঠিকভাবে সতর্কতার সাথে ব্যবহার না করা হয় তাহলে এর অর্থ বদলে যায়। এজন্য সঠিকভাবে প্রিপোজিশন ব্যবহার করতে হবে। তো আগামী ক্লাসে আমরা প্রিপোজিশন নিয়ে এবং আরও অন্য বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আর যে বিষয়গুলো আলোচনা করা হয় তোমরা বাড়িতে এই বিষয়গুলো একটু অনুশীলন করবে, তাহলে মনে থাকবে। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। She said.